আমরা দেখলাম যে হেফাজত বিরাট এক সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে। আমরা দেখেছি একটি নারী প্রতিকৃতিতে জুতো পেটা করা হচ্ছে, খুবই সিম্বলিক এটি। কিন্তু সবকিছুকে ছাপিয়ে আমি প্রথমে শুরু করতে চাই বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। শরীফুজ্জামান শরীফ, আপনি কেমন দেখছেন গণমাধ্যমের স্বাধীনতা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। গণমাধ্যম মানুষের জীবনের যে সংকটগুলো আছে, রাষ্ট্রের যে সীমাবদ্ধতা, দ্বিচারিতা, এটা মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে গণমাধ্যমের। আমাদের এখানে গণমাধ্যম কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারে। কখনো কখনো রাষ্ট্রের পারপাস সার্ভ করতে গিয়ে রাষ্ট্রের কণ্ঠকে নিজের কণ্ঠ বলে প্রচার করতে গিয়ে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছে। আবার কখনো কখনো যারা এই কাজটি করতে পারেনি তারা তাদের জীবন বিসর্জন দিয়েছে, তাদের জীবন চলে গেছে। আবার এই মুহূর্তে আলোচনা করতে গিয়ে মনে পড়ছে খুলনার সাংবাদিক মানিক সাহাকে হত্যার পর খুলনা প্রেস ক্লাবে একটা ব্যানার টানিয়ে রাখা হয়েছিল। ব্যানারের স্লোগান ছিল, বিচার পাই না তাই বিচার চাই। বাংলাদেশের বহু জায়গায় গণমাধ্যমের কর্মীরা, সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, কিন্তু তারা বিচার পায়নি। রাজনৈতিক অবস্থার পরিবর্তন, সরকারের পরিবর্তন, এই জায়গাটায় কখনো কখনো দু একটি ইন্ডিকেটর আমরা ইমপ্রুভমেন্ট দেখলেও সামগ্রিকভাবে গণমাধ্যম পুঁজির কাছে, রাষ্ট্রের কাছে অথবা পেশি শক্তির কাছে তাকে এক ধরনের বশ্যতা স্বীকার করেই চলতে হয়েছে। আমরা যখন আলোচনাগুলো করি অবশ্যই ১.৫ দশকের একটা শাসনের কথা আসবে এবং এই ১.৫ দশকের শাসনের পর নতুন পথের যাত্রা শুরু করার অদম্য আকাঙ্ক্ষাও আসবে। গত ১৫ বছর গণমাধ্যম ওই যে টক ঝাল মিষ্টির মতো, গণমাধ্যমের কেউ কেউ লাঞ্ছিত হয়েছে, কেউকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, এটাও যেমন সত্যি। আবার গণমাধ্যমের কেউ রাতের বেলায় প্রধানমন্ত্রীর প্রেস টিমের সাথে সেহেরি পার্টিতে গিয়ে উল্লাসে ছবি পোস্ট করেছেন, এটিও সত্য। আবার তার ভেতর থেকেও কেউ অনেকগুলো চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করেছেন, তাও সত্য। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর চারিদিকে দেখা যাচ্ছে একটা শুনশান নীরবতা। কোথায় যেন একটা চাপ অনুভব করছে। আমরা যে গণমাধ্যমগুলোতে যাই, আপনাদের সহকর্মীদের কাছে জিজ্ঞেস করি কেমন আছেন, তারা মুখে হাসি দিয়ে বলে ভালো আছি, কিন্তু তার বুকের ভেতরে একটা শব্দ শুনতে পাই যে ভেতরটা সম্ভবত এক ধরনের আওয়াজ হচ্ছে এবং সেটি একটা ভীতিকর আওয়াজ। গণমাধ্যমের এই জায়গাটা এসেছে, গণমাধ্যমের সামনে গিয়ে একদল মানুষ তার পছন্দ না বলে সেখানে গরু জবাই করছে, উৎসব করছে, গণমাধ্যম বন্ধ করে দেওয়ার কথা বলছে। একটা দেশের প্রায় ২৫০ সাংবাদিক, যাদের মধ্যে আগের সরকারের নানা রকমের সুযোগ সুবিধা পাওয়া এই ধরনের মানুষও আছেন, আবার সুযোগ সুবিধা গ্রহণ করেননি, লড়াই করেছেন, এই ধরনের মানুষও আছেন। প্রায় ২৫০ শতাধিক সাংবাদিক হত্যা মামলার আসামি, তাদের অনেকেই জেলে আছেন। প্রশ্ন করার কারণে চাকরি চলে যাচ্ছে। রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলোর পাশাপাশি নতুন একটা উপদ্রব, মব ট্রায়াল, মব ভায়োলেন্সের নামে গণমাধ্যমকে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে এবং চেষ্টা করে অনেকটা সফলতাও এসেছে। আপনি এখন সোশ্যাল মিডিয়াতে কতগুলো খবর পাবেন, কিন্তু গণমাধ্যমে মেইন স্ট্রিমের যে গণমাধ্যম, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে সরকার এবং রাজার ভজনে কে কত বেশি সামনে এগোতে পারে। আপনি বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল আছে, আপনি মিডিয়া যদি দেখেন দেখবেন একটা
নতুন রাজনৈতিক দল যারা এখনো নিবন্ধন পায়নি, প্রতিদিন তাদের সংবাদ কত বেশি প্রচার করা যায়, একটা প্রতিযোগিতা, এবং তারা ভোর রাতে উঠে সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট দিচ্ছে সেটি নিয়ে স্ট্যাটাস দেওয়া এবং তার উপরে সম্পাদকীয় ইত্যাদি ইত্যাদির ভেতর থেকে আমার কাছে যে বার্তাটি আসে, বাংলাদেশের গণমাধ্যম রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে তাদের চ্যালেঞ্জের জায়গাটা, নতুন নতুন চ্যালেঞ্জের ক্ষেত্র তৈরি হয় এবং মিডিয়ার মালিকরা তারাও এত নগ্নভাবে নিজেদেরকে পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার কথা বলে এত দৃষ্টিকটু বন্দনায় লিপ্ত হয়, যেগুলো আসলে অসহনীয় এবং অসহ্য। একই সাথে গণমাধ্যমের যে ইমেজ, মানুষের কাছে যে গণমাধ্যমের দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব থেকে তারা সরে যায়। 5ই আগস্টের আগে যে সমস্ত গণমাধ্যমের মালিকরা শেখ হাসিনার সাথে দেখা করে তাকে সহযোগিতার কথা বলেছিল, আজকে তাদের অনলাইন অথবা অন্যান্য যে সংবাদ পরিবেশন দেখলে আপনি বুঝতে পারেন যে গিরগিটির মতো কত স্বল্প সময়ের মধ্যে তারা নিজেদেরকে পরিবর্তন করে ফেলেছে। মালিকদের কথা বলছি। আবার এর ভেতর থেকেও কেউ কেউ দুই একটা কথা বলার চেষ্টা করছে। আমি এক কথায় যদি বলি, রেজিম চেঞ্জ হয়, সরকার পরিবর্তন হয়, কিন্তু আমাদের স্বাধীন গণমাধ্যম, মুক্ত গণমাধ্যমের যেটা বলছেন, এটা আসলে মুক্ত থাকে না। কোনো না কোনোভাবে হয়তো হাতে তার শেকল পরানো থাকে অথবা পায়ে শেকল পরানো থাকে, আমরা তার চেহারার দিকে তাকালে সেটি আমাদের চোখে আসে না, আমরা সেটি বুঝতে। জি, অনেক ধন্যবাদ, খুব চমৎকার করে বলেছেন। আসলেই খুব কম সময়েই বাংলাদেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, যেখানে আগে বলা হতো যে গণমাধ্যমে কণ্ঠ রোধ করা হয়েছে আগের সরকারের আমলে, আওয়ামী লীগ রেজিমে, যদি আওয়ামী লীগ রেজিমে কণ্ঠ রোধ করা হয়ে থাকে, এখন তাহলে কি হচ্ছে? শাহজাদা পারভীন। ধন্যবাদ সুলতানা। শরীফ ভাই আসলে খুব সুন্দর করে বর্তমান যে পরিস্থিতি সেটি বলেছেন, কিন্তু আমার কাছে আজকে আপনি বলছেন যে মুক্ত গণমাধ্যম দিবস, আমার কাছে তো মনে হচ্ছে যে গণমাধ্যম মুক্ত দিবস এটাই হওয়া উচিত আজকে। কারণ বাংলাদেশে এখন শত শত সাংবাদিক বেকার, জেলে আছে। আপনি শরীফ ভাই বলছিলেন যে 3জন সাংবাদিকের চাকরি শুধুমাত্র প্রশ্ন করার কারণে চলে গেছে। তো সেইখানে আসলে সাংবাদিকদের কি অবস্থা? সেই অবস্থা কি আমরা মানে এত বছর আমরা সাংবাদিকতা কম বছর করছি না, আমরা তো কখনোই, হ্যাঁ সরকার এসছে গেছে, কিন্তু এরকম পরিস্থিতিতে তো কখনো বাংলাদেশের মানুষ পড়েনি, কোনো পেশার মানুষই পড়েনি, শুধু সাংবাদিক না। আপনি দেখেন প্রতিটা পেশারই কিন্তু সেম অবস্থা, প্রতিটা পেশায় মানে শত শত মানুষের চাকরি নাই, হাজার হাজার মানুষের চাকরি নাই, শত শত হাজার হাজার শ্রমিক বেকার। তো এইরকম একটা পরিস্থিতিতে গণমাধ্যম মুক্ত দিবস, আমি তো সেটাই বলবো। তো সেটা আসলে ঠিকই আছে, গণমাধ্যম মুক্ত দিবসই আসলে হচ্ছে এখন বাংলাদেশ যে পরিস্থিতি সেটাই। তো এই পরিস্থিতিতে আসলে আমরা মানে কি বলবো, যে কিছু আশা যে সরকারের কাছ থেকে, মানে মানুষের অনেক প্রত্যাশা ছিল, হ্যাঁ যে আগের সরকার ফ্যাসিস্ট ছিল, তাদের ভাষায় ফ্যাসিস্ট ছিল, গণমাধ্যমে অনেকের কথা ছিল যে কথা বলতে পারে না, ছিল কিছু কিছু ক্ষেত্রে তো থাকেই। আপনি বলেন যে পৃথিবীর কোন দেশে শতভাগ গণমাধ্যম স্বাধীন আছে? কোন দেশেই কিন্তু নাই। কিন্তু তারপরেও বাংলাদেশে স্বাধীনতা ছিল, হয়তো বিটিভিতে ছিল না, কিন্তু বেসরকারি টেলিভিশনগুলোতে আমরা যথেষ্ট রকমের কাজ করেছে। হ্যাঁ আপনি এখন বলবেন যে আমি সরকারি দলীয় নিউজ, এখন সরকারি দলীয় নিউজ এটা তো আর আমার বিষয় না, এটা তো আমার বিট। প্রত্যেকটা সাংবাদিক এখন যারা প্রধান উপদেষ্টার নিউজ কাভার করছে, এটা তো পেশাগত দায়িত্ব, পেশাগত কারণেই সে এই নিউজ গুলা কাভার করছে। সেম আমরাও সেরকমই পেশাগত কারণে, এখন দীর্ঘদিন যদি একটা সরকার থাকে সেটা কি আমাদের সমস্যা? সেটা তো আমাদের সমস্যা না, আমাদের পেশারও সমস্যা না, আমাদের যে কাজ এটাই আমরা করেছি। এখন এটা যদি অপরাধ হয় তাহলে আপনি আর কি বলবেন? এখন আমি কোনো অপরাধ করিনি, আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, কিছুই নেই,
সেখানে আমার প্রেস কার্ড বাতিল, আমার ব্যাংক হিসাব তলব করা হচ্ছে, আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তারপরে তো 5 আগস্টের পরে তো ঘরেই বসে আছি। চাকরির কথা তো বলা মানে এটা ভাবা তো আসলে স্বপ্নের ব্যাপার এই সময়টা। তো যতদিন এই সরকার থাকবে বা এই গভর্নমেন্ট তাদের কাজ যে কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, এই কার্যক্রম যদি তারা চালিয়ে যায় তাহলে মানে সাংবাদিক বলেন, হাজার হাজার গার্মেন্টস শ্রমিক বলেন, অন্যান্য পেশার লোকজন বলেন, তাদের তো আসলে কথা বলার, তাদের পক্ষে কথা বলার মতো একটা লোকই তো নাই। আগে তো তাও মানুষ মানববন্ধন করছে, যে কোনো মানে ভাবে প্রতিবাদ করেছে, কিন্তু এখন তো আপনি সেটাও করতে পারছেন না। আপনি কি প্রতিবাদ করতে পারছেন? এটা তো মানে সেটা চিন্তাও করছে না, এবং অলরেডি সবাই সেলফ সেন্সারে চলে গেছে, সেভাবেই তারা সবকিছু আসলে করছে। এবং আপনি দেখেন যে এই যে গণমাধ্যম, আমরা কয়েকদিন আগে সবাই বললাম যে উপদেষ্টা যে আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিষয় নিয়ে আমরা কথা বললাম যে হ্যাঁ এই বিষয়টা এসছে, কিন্তু একই সমস্যা তো প্রধান উপদেষ্টার ক্ষেত্রেও আমরা বলতে পারি। উনিও তো ক্ষমতায় থেকে গ্রামীণ ব্যাংকে, গ্রামীণ ইউনিভার্সিটি নিয়েছেন, উনি ক্ষমতায় থেকে গ্রামীণ পাওয়ার জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছেন। তো সেক্ষেত্রে কি কি হলো? তাহলে কি তার এখানে ইন্টারেস্ট নাই? এখানে কি এই বিষয়টা কি আনে না? কোনো সাংবাদিককে প্রশ্ন করতে পেরেছে এখানে যে সজীব ভুইয়ারটা যদি অন্যায় হয়, এইটা কেন অন্যায় হবে না? এবং উনি নিজের পদে এসে, প্রধান উপদেষ্টার পদে এসেই উনি গ্রামীণ ব্যাংক থেকে ব্যাংকের সুদ মকুব করে নিয়েছেন, উনি ওনার সব মামলা প্রত্যাহার করে নিয়েছেন। হ্যাঁ, আগের সরকারগুলো থাকতো রাজনৈতিক সরকার, তাদের নামে রাজনৈতিক মামলাগুলো থাকতো, কিন্তু এই সরকার তো রাজনৈতিক সরকার না। তো সেই জায়গায় এই সরকারও কিন্তু রাজনৈতিক সরকারদের মতোই উনিও ওনার মামলাগুলো সব প্রত্যাহার করে নিলেন। উনি তো ন্যায় বিচারের কথা বলে এসেছেন, উনি তো বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে দায়িত্ব পালন করছেন। তো উনি কি বৈষম্য কমিয়েছেন না বাড়িয়েছেন, কি করেছেন?